বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি আজকে আমার দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়নের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম রসায়নের, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় পরমাণুর গঠনে। পরমাণুর মডেল নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পরমাণুর শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস নিয়ে। তাহলে পরমাণুর মডেলে তোমরা জেনেছ যে শক্তিস্তর কাকে বলে, শক্তিস্তর সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়েছ। তাহলে আজকে সেই শক্তিস্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সেখানে তোমরা একটা ধারণা নিয়েছো। বোর মডেলের প্রথম প্রস্তাবটাই ছিল শক্তিস্তর সম্পর্কিত ধারণা। সেখানে বলা হয়েছে এন যদি 1 হয় সেটা হবে কে প্রধান শক্তিস্তর, এন যদি 2 হয় সেটা হবে এল প্রধান শক্তিস্তর, এন এর মান যদি 3 হয় সেটা হবে এম প্রধান শক্তিস্তর, এন এর মান যদি 4 হয় সেটা হবে এন প্রধান শক্তিস্তর। অর্থাৎ এনটা হচ্ছে কি শক্তিস্তরকে প্রকাশ করে, আর শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, এন যদি আমরা তার প্রতিটি শক্তিস্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো, প্রধান শক্তিস্তর অর্থাৎ n এর মান যদি 1 হয় সেখানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? 2n² সংখ্যক। তাহলে দেখো, n এর মান তো 1, তাহলে লেখা যায় 2 × 1² মানে 2। এটা হচ্ছে কোন শক্তিস্তর? কে প্রধান শক্তিস্তর। অর্থাৎ কে প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। এরপর দেখো, এন এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে কি হবে? 2n² ইকুয়াল লেখা যায় 2 × 2² ইকুয়াল লেখা যায় 8। আর এন এর মান 2 হলে সেটা হচ্ছে এল প্রধান শক্তিস্তর। অর্থাৎ এল প্রধান শক্তিস্তর অর্থাৎ 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। ঠিক তেমনি এন এর মান যদি 3 হয় লেখা যায় 2n² ইকুয়াল লেখা যায় 2 × 3² ইকুয়াল 18। তাহলে এন এর মান 3 হলে সেটা হচ্ছে এম প্রধান শক্তিস্তর। অর্থাৎ এম প্রধান শক্তিস্তরে অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। এন এর মান যদি 4 হয় 2n² ইকুয়াল লেখা যায় 2 × 4² 32। তাহলে এন এর মান যদি 4 হয় সেটা হচ্ছে এন প্রধান শক্তিস্তর। অর্থাৎ এন প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনগুলো সর্বোচ্চ কয়টা থাকতে পারে তার বিন্যাস। এখন দেখো, আসো আমরা একটা উদাহরণ দিই। একটা পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করি। তোমরা জানো সবাই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। কে, এল, এম, এন। আমরা শক্তিস্তরগুলো আগে লিখে ফেললাম। তাহলে দেখো, আমরা জানি প্রধান শক্তিস্তর কে শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। তাহলে 2টা সে পূর্ণ করলো। অর্থাৎ কে শক্তিস্তর সে আগে কি করলো? পূর্ণ করলো। সে আগে নিম্ন শক্তিস্তর পূর্ণ করবে, নিম্ন শক্তিস্তর পূর্ণ করে তারপর ধীরে ধীরে উচ্চ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে নিম্ন শক্তিস্তর হচ্ছে কে নিম্ন শক্তিস্তর। অর্থাৎ যেখানে এন এর মান কম হবে সেটা হবে নিম্ন শক্তিস্তর। তাহলে প্রধান শক্তিস্তরে এন এর মান 1 হলে সেটা কে প্রধান শক্তিস্তর, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। তারপরে এল এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। কে 2টা, এল এ 8টা, এম এ হচ্ছে 18টা এবং এন এ হচ্ছে 32টা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো 2টা, তারপর সে এল পূর্ণ করবে। কে পূর্ণ করার পর সে কোথায় যাবে? এল শক্তিস্তরে যাবে। তাহলে এল শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। এখন দেখো, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 17টা। তাহলে 2 + 8 হলো 10টা। আর 7টা ইলেকট্রন থাকে, সেটা কোথায় যাবে? এম প্রধান শক্তিস্তরে যাবে। অর্থাৎ এম প্রধান শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 18টা। অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে
সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু সে কে এবং এল পূর্ণ করার পর তার আরও বাকি 7টা ইলেকট্রন আছে, সেটা সে এম এ প্রবেশ করলো, এটা এম সেলে প্রবেশ করলো। অর্থাৎ এম এ সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকবে, কিন্তু 18টার বেশি থাকবে না, 18টার কম থাকতে পারবে। এরপর দেখো আমরা আরেকটা যদি উদাহরণ দিই তোমরা ক্লিয়ার হবে। তোমরা জানো সবাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। এখন দেখো তাহলে তার ইলেকট্রন বিন্যাস কী হবে? তাহলে প্রথম শক্তি স্তরের কয়টা ইলেকট্রন যাবে? 2টা। তারপরে দ্বিতীয় শক্তি স্তরের পূর্ণ হবে, প্রথম শক্তি স্তর পূর্ণ হওয়ার পর দ্বিতীয় শক্তি স্তর সে পূর্ণ করবে সিস্টেমে, সেখানে হবে 8টা। ঠিক আছে, তাও দেখো 8 এ 2 10 হয়, তাও একটা ইলেকট্রন থাকে, সেটা কোথায় যাবে? এম প্রধান শক্তি স্তরে যাবে। অর্থাৎ সে নিম্নবর্তী শক্তি স্তরগুলো পূর্ণ করে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে কী করবে? গমন করবে। এরপরে দেখো তোমাদের বইয়ে একটা টেবিল দেওয়া আছে 46 পৃষ্ঠায় 3.06, ওখানে টেবিলের মধ্যে বিভিন্ন 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে মৌলসমূহের, এবং তাদের ইলেকট্রন বিন্যাসটাও দেওয়া আছে। প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকবে তোমরা বাসায় 7টা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমি 2টা আলোচনা করে দিলাম। এরপর আজকে আমরা প্রধান শক্তি স্তরের পরে আমরা উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব। উপশক্তি স্তর এবং উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। উপশক্তি স্তর তাহলে উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সংখ্যাও বলা হয়। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো উপশক্তি স্তরে এল এর মানটা কিসের উপর নির্ভর করবে? প্রধান শক্তি স্তরের উপর নির্ভর করবে। অর্থাৎ এল এর যে মানটা এই মানটা নির্ভর করবে এন এর মানের উপর। এনটাকে প্রধান শক্তি স্তর, অর্থাৎ উপশক্তি স্তরের মান নির্ভর করবে প্রধান শক্তি স্তরের উপর। এখন দেখ উপশক্তি স্তরে এল এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত হইতে পারে। এখন দেখো এল এর মান যখন আমরা 1 বসাবো, এন এর মান যদি 1 হয়, আমি আগে বলছি এল এর মানটা নির্ভর করবে এন এর মানের উপর। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কী হবে? এল সমান কী হবে? এই যে 1 - 1 মানে কত হবে? 0 হবে। অর্থাৎ এন এর মান 1 হলে এল এর মান হবে কয়টা? একটা, সেটা হবে 0। এখন দেখো এন এর মান যদি এল এর মান হবে কয়টা? একটা, অর্থাৎ এন এর মান প্রধান কক্ষপথে একটাই উপশক্তি স্তর সম্ভব, সেটা হবে কত? 0। এবং এর 0 হলে সেটা হবে এস অরবিটাল বা এস উপশক্তি স্তর। নিচে দিয়ে লিখতেছি এস উপশক্তি স্তর। এবার দেখো এন এর মান যদি 2 হয়, এল এর মান কি হবে? এল এর মান হবে 2 - 1। ঠিক আছে, 2 - 1 মানে কত? 1। অর্থাৎ এল এর মান কত হবে? 0 1 হবে। অর্থাৎ এদের মান যদি 2টা হয়, এল এর মান কত হবে? 2টা হবে। সেগুলো হচ্ছে কি 0 এবং 1। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 2টো উপশক্তি স্তর সম্ভব, সেটা হচ্ছে কি 0 এবং 1। 0 হলে সেটা এস অরবিটাল দ্বারা প্রকাশ করা হবে, আর 1 হলে তাকে পি অরবিটাল দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, এবার দেখো এন এর মান যদি 3 হয়, এল এর মানও 3টা হবে, 0 1 2। অর্থাৎ 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে আর কি হবে? আর কত হবে? 3 থেকে 1 বাদ দিলে আর 2 হবে, অর্থাৎ 0 1 2। অর্থাৎ এন এর মান যদি 3 হয়, এল এর মান হবে কয়টা? 3টা, সেটা হবে 0 1 2। তোমরা জানো 0 হলে সেটাকে এস অরবিটাল দ্বারা প্রকাশ করা হবে, 1 হলে সেটাকে পি অরবিটাল দ্বারা প্রকাশ করা হবে, এবং 2 হলে সেটা হবে কি? ডি। ঠিক তেমনি এন এর মান যদি কি হয়? 4 হয়, তাহলে এল এ কয়টা উপশক্তি স্তর সম্ভব? 0 1 2 তারপর 3। অর্থাৎ এন এর মান যদি 4 হয়, অর্থাৎ 4 নম্বর কক্ষপথে 4টি উপশক্তি স্তর সম্ভব, সেগুলো 0 1 2 3। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, এবং
থ্রি হলে কি এফ দ্বারা প্রকাশ করা হবে, উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করা হবে। তাহলে আমরা ক্লিয়ার হলাম প্রধান শক্তি স্তর এন এর মানের জন্য প্রধান শক্তি স্তরে অর্থাৎ উপশক্তি স্তর কয়টা হবে, একটা হবে, সেটা হচ্ছে কি জিরো। জিরো হলে এস দ্বারা আমরা প্রকাশ করব। এন এর মান 2 হইলে অর্থাৎ 2 নম্বর কক্ষপথে উপশক্তি স্তর দুইটা সম্ভব, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে 1। জিরো হলে এস এবং 1 হলে পি। আবার 3 নম্বর কক্ষপথ যেটা, সেখানে 3টা উপশক্তি স্তর সম্ভব, সেটা হচ্ছে 0, 1, 2 অর্থাৎ এস পি ডি। আবার 4 নম্বর কক্ষপথে আমার 4টা উপশক্তি স্তর সম্ভব, সেটা হচ্ছে 0, 1, 2, 3 এস পি ডি এর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানবো এই যে এই উপশক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা জানলাম প্রধান কক্ষপথগুলোতে কয়টা উপশক্তি স্তর হয়। এখন আমরা জানবো এই উপশক্তি স্তরগুলোতে আবার প্রতিটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকতে পারে, ওইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2 × 2l, প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তাহলে দেখো, এই যে এখন কিছুক্ষণ আগে আমরা এল এর বিভিন্ন মান বের করেছি, তার মান এখন আমরা এখানে বসাই দেখব। দেখো, এল এর মান যদি 0 হয় তাহলে কি হবে, দেখো 0 হলে 2 × 0 মানে 0, তারপর 1 × 1 মানে কত হবে, 2ই হবে। অর্থাৎ দেখো আমার এস অরবিটাল, এল এর মান যদি 0 হয় সেটা কি অরবিটাল, এস অরবিটাল। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 2টা, 2s² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আবার দেখো, এল এর মান যদি আমার 1 হয় তাহলে আমার কি হবে, দেখো তো এল এর মান 1 মানে কি, সেটা কোন অরবিটাল, পি অরবিটাল। এল এর মান 1 মানে সেটা হবে কি, পি অরবিটাল। ঠিক আছে, তাহলে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, দেখো 2 × 1 + 1 তাহলে কত হলো, 3, 6, অর্থাৎ পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে। আবার দেখো, এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে সেটা কোন অরবিটাল, ডি অরবিটাল। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি ডি অরবিটাল। এখন দেখো, ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, 2, 4, 5, তাহলে 5 × 2 = 10, তাহলে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ D10। ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। এরপর আবার দেখো, এল এর মান যদি আমাদের 3 হয় তাহলে আমাদের এল এর মান 3 মানে সেটা কোন অরবিটাল, এল এর মান 3 মানে সেটা হবে কি, এফ অরবিটাল। তাহলে এফ অরবিটাল আমার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, এখানে 7, তাহলে 7 × 2 = 14, তাহলে আমার এফ এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখন আমরা জানলাম অরবিটালগুলোতে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো, আমরা একটু সামারি দেখি, এতক্ষণ যা পড়াইলাম এটা একটু দেখি। অর্থাৎ আমরা যা পাইলাম, আমরা এল এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয়, এল এর সেখানে অরবিটাল কয়টা সম্ভব, একটা, সেটা হবে কি 0, 0 হইলে হবে কি এস, এসের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা হবে, 2টা হবে। এরপর দেখো, এন এর মান যদি আমার 2 হয়, সেখানে আমার উপশক্তি স্তর সম্ভব কয়টা, 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, অর্থাৎ 0 হইলে কত, এস, তারপর হচ্ছে 1 হলে হবে কি পি, তাহলে পিতে ইলেকট্রন থাকবে কয়টা, 6টা। আবার দেখো, এন এর মান যদি আমার 3 হয়, আমার উপশক্তি স্তর হবে 0, 1, 2, তাহলে 0 হলে কত, 0 হলে 1, 0 হলে এস, 1 হলে ফি এবং ডি হলে কি 2। এন এর মান যদি আমার 4 হয় তাহলে আমার সেখানে উপশক্তি স্তর কয়টা হবে, 7টা, 0, 1, 2, 3, 0 হলে আমার এস, 1 হলে আমার ফি, 2 হলে আমার ডি এবং 3 হলে আমার অ্যাপ হবে। এখন আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম যে এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা, পি এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা, 6টা, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা, 10টা, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা, 14টা।
এরপরে এর আলোকে আসো আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের বইয়ের 3.07 টেবিল 48 পৃষ্ঠা একটা টেবিল দেওয়া আছে। NMR 1 থেকে 4 পর্যন্ত হইলে বিভিন্ন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে থাকতে পারে একটা সামারি আকারে দেওয়া আছে। তোমরা বাসায় এটা একটু ভালো করে খেয়াল করবে এবং দেখবা। দেওয়া আছে NMR 1 হলে সেখানে উপশক্তি স্তর একটা, সেটা হচ্ছে 0, 0 হলে S এবং S হলে দেখো 1S, যেহেতু NMR 1 এই কারণে সেটা হবে কি 1S। ঠিক আছে, NMR যদি 2 হয়, দেখো NMR যদি 2 হয় তাহলে সেখানে L এর মান কী হবে 0, 1। আমরা তো জানি 0 হলে কি S আর 1 হলে কি ফি, যেহেতু N এর মান 2 তার মানে কি 2S 2 ফি। ঠিক আছে, এরপর দেখো N এর মান যদি 3 হয় সেখানে উপশক্তি স্তর কয়টা হবে 0, 1, 2। N এর মান যদি 0 হলে হবে S, 1 হলে ফি, 2 হলে কি ডি, তাহলে কি সম্ভব 3S 3V 3D সম্ভব। এরপরে দেখো N এর মান যদি কি হয় 4 হয় তাহলে L এর কয়টা মান হবে 0, 1, 2, 3। 0 হলে সেটা হবে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F। তাহলে যেহেতু N এর মান কত 4 অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর, তার মানে হবে কি 4S 4P 4D 4F। ঠিক আছে, এগুলো দেওয়া আছে দেখবা। এবং শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাগুলো কিভাবে থাকতে পারে সেটা দেওয়া আছে। 2 হলে দেখো, যদি আমরা আগে বলছি আমাদের দ্বিতীয় কক্ষপথ কোনটা, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এল সেল। ঠিক আছে, NMR 2 হলে সেটা এল সেল। এল সেলের সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো আমাদের এসের সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা, পি এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা 6টা। তাহলে 2 যোগ 6 কটা হয় 8টা হয়। অর্থাৎ এটা হচ্ছে শক্তি স্তরে, এটা হচ্ছে উপশক্তি স্তরে। অর্থাৎ 2 নাম্বার উপশক্তি স্তরে 2 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ উপশক্তি স্তর 2টা, একটা হচ্ছে 2S একটা হচ্ছে 2P এবং 2S এবং 2P মিলে সর্বোচ্চ ইলেকট্রন হবে কয়টা 8টা। এটাই সম্ভব, অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন সম্ভব। ঠিক তেমনি একটু খেয়াল করে দেখো, যদি আমাদের 4 নাম্বার শক্তি স্তরে হয়, 4 নাম্বার শক্তি স্তরে আমরা বলছি অর্থাৎ চতুর্থ কক্ষপথে আমরা বলছি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি। এখন দেখো 32টি হলে N এর মান যদি আমাদের 4 হয় অর্থাৎ কক্ষপথ যদি আমাদের 4 হয় সেখানে আমাদের কয়টা উপশক্তি স্তর সম্ভব 4টা, একটা হচ্ছে 4S 4P 4D 4F। তাহলে দেখো আমরা এখন কাউন্ট করে দেখি, S এ 2টা হয়, P এ 6টা হয়, D এ 10টা হয়, F এ 14টা হয়, টোটাল কয়টা 32টি। তাহলে আমার 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে কয়টি 32টি। অর্থাৎ সেখানে আবার এসে 2টা, পি এ 6টা, ডি এ 10টা এবং এফ এ 14টা মিলে আমার কয়টা হবে 32টি হবে। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষার্থীরা, তাহলে তোমরা উপশক্তি স্তরে এবং শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আশা করি পেয়ে গেছো। এরপর আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করব। তাহলে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর অরবিটাল পূর্ণ করবে, তারপর তারা উচ্চ শক্তি স্তর অরবিটালে যাবে। ঠিক আছে, এখন দেখো তাহলে কোনটা নিম্ন শক্তি স্তরের অরবিটাল কোনটা উচ্চ শক্তি স্তরের অরবিটাল সেটা তুমি কিভাবে বুঝবে, সেটা তুমি N এর মানের উপর বুঝতে পারো। যেখানে N প্লাস L এর মান কম হবে, N প্লাস L, Nটা হচ্ছে কি প্রধান কক্ষপথ, Lটা হচ্ছে কি উপশক্তি স্তর বা সহকারী শক্তি স্তর কক্ষপথ যেটাকে বলা হয়। তাহলে এই যে N এর মানটা নির্ভর করবে মানে কোন শক্তি স্তরে কোনটা নিম্ন শক্তির অরবিটাল সেটা নির্ভর করবে কিসের উপর N প্লাস L এর মানের উপর। N প্লাস L এর মান যেখানে কম হবে সেটা হবে নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, আর যেখানে N প্লাস L এর মান বেশি হবে সেটা হবে উচ্চ শক্তি স্তর। এখন দেখো দুটো অরবিটাল নিয়ে আমরা আলোচনা করি। যদি 3D হয়, 3D হইলে কি হবে দেখো তো, 3D মানে কি 3D মানে হচ্ছে N এর মান কত 3, N এর মান যদি 3 হয়, N এর মান 3, D মানে কি
ডি হইলে এল এর মান কত হবে 2 হবে, আমরা আলোচনা করছি। ডি মানে সেখানে এল এর মান হবে, এল সমান হবে 2, অর্থাৎ 3 + 2 সমান ইকুয়াল কত হইল 5 হইল। আবার দেখো এর পাশাপাশি যদি 4s হয় 3d, আরেকটা যদি আমাদের 4s হয়, দেখো 4s হলে এখানে n এর মান কত 4, n এর মান 4। এস যদি হয় এস মানে হচ্ছে কি এল এর মান কত হবে 0 হবে, তার মানে এখানে 0 মানে 4। এখন দেখো 4s এবং 3d এর মধ্যে 4s এবং 3d এর মধ্যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল? অবশ্যই 4s নিম্ন শক্তির অরবিটাল। কেন? কারণ এখানে n প্লাস এল এর মান কম এবং 3d-তে n প্লাস এল এর মান 5 এবং 4s-এ n প্লাস এল এর মান হচ্ছে কত 4, তাহলে 4টা হবে কি নিম্ন শক্তির অরবিটাল। আর দুই জায়গায় যদি n প্লাস এল এর মান কি হয় সমান হয়, দুইটা অরবিটালে যদি n প্লাস এল এর মান সমান হয়, সেক্ষেত্রে যেখানে n এর মান কম হবে অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান কম হবে, সেটা হবে আমার নিম্ন শক্তির অরবিটাল। ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। এটা হচ্ছে পরমাণুটি ইলেকট্রন বিন্যাসের নীতি। এই নীতিটা হচ্ছে আউবাউ নীতি নামেও পরিচিত, অর্থাৎ এটাকে বিল্ডিং আবু বলা হয়। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন সমূহ আগে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, তারপর তারা উচ্চ শক্তির অরবিটালে যাবে। এরপর পরবর্তীতে ক্লাসে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয় কয়েকটা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, এবং আরও তোমাদের কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে সেটা নিয়েও আলোচনা করব। আজকের ক্লাসে এ পর্যন্তই থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।